হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ হরর সাইফাই জাপানি সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে প্যারাসাইট। আর এখানে উল্লেখ্য প্যারাসাইট নামে একটা কোরিয়ান সিনেমাও রয়েছে, বাট কোরিয়ান সিনেমাটি রিলিজ পেয়েছিল 2019 সালে, আর জাপানিজ এই প্যারাসাইট সিনেমাটি এসেছিল 2014 সালে। এবং এখানে উল্লেখ্য দুটো সিনেমারই কনসেপ্ট পুরোপুরি ভিন্ন। কোরিয়ান সিনেমাটি ছিল হচ্ছে বাস্তবধর্মী, যেখানে কোনো কাল্পনিক কিছু দেখানো হয়নি, বাট অন্যদিকে জাপানিজ যে প্যারাসাইট সিনেমাটা রয়েছে এটা পুরোপুরি কল্পনা নির্ভর একটা সিনেমা। আর এই প্যারাসাইট সিনেমাটা নির্মিত হয়েছে জাপানিজ একটা এনিমে এসেছিল সেম প্যারাসাইট নামে, সেই এনিমে থেকে। আর এখানে উল্লেখ্য বাংলাদেশে এই সিনেমাটি 2-3 বছর আগে অনেকবার এক্সপ্লেন করা হয়েছে, তো এই জন্য তোমরা বেশিরভাগ এই সিনেমাটি দেখেছো, বাট আমি এই সিনেমাটি কখনো দেখিনি। আর তুমি যদি আমাদের চ্যানেলের অ্যাবাউটে যাও তাহলে দেখবে একজন দর্শক হিসেবে আমার যেটার উপর ইন্টারেস্ট জায়গা আমি সেটাই সাধারণত তোমাদের সাথে শেয়ার করি। সো অলওয়েজ আমি যে ভিউয়ার্সদের জন্য করি তা নয়, একজন দর্শক হিসেবেও আমি নিজের জন্য অনেক সময় সিনেমা এক্সপ্লেন করি, তো এই জন্য এই সিনেমাটি আনা। যাই হোক, জাপানিজ এই সিনেমাটি নির্মিত হয়েছিল বাংলাদেশে 154 কোটি টাকা খরচে, আর এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল হচ্ছে প্রায় 350 কোটি টাকার মতো, এবং এই সিনেমাটির আইএমডিবি রেট হচ্ছে 10-এর 6.8। তো চলো আমরা দেখি যে অ্যাকচুয়ালি এটা কতখানি আইএমডিবি রেট ডিজার্ভ করে। তো এই সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই যে কিছু আজব ধরনের মনে করো প্যারাসাইট জাতীয় প্রাণী সমুদ্রের তলদেশ থেকে শহরে প্রবেশ করছিল। আর এই সিনেমাতে এই সামুদ্রিক পোকাকে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় প্যারাসাইট নামে। প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী প্রাণী আর কি, যাদের বেঁচে থাকতে আরেকটা প্রাণীর প্রয়োজন হয়। তো যাই হোক, আমরা দেখতে পাই প্রাণীগুলো করে কি সমুদ্র থেকে উঠে শহরের দিকে প্রবেশ করে এবং শহরে ঢুকার একটা বাড়িতে যায় এবং একটা ঘুমন্ত ব্যক্তির কানের মধ্যে দিয়ে মগজের ভেতর ঢুকে পড়ে। আর এরপরে দেখা যায় লোকটা কিছুক্ষণ ছটফট করে আর তারপর আবার ঘুমিয়ে যায়। আর এরপর আমাদের এই সিনেমার মেইন ক্যারেক্টারকে দেখানো হয়, যার নাম হচ্ছে শিনসি, বাট এই সিনেমাতে আমরা ওকে শিনস্যান বলে ডাকবো, বিকজ শিনস্যান আমার অনেক ফেভারিট একটা ক্যারেক্টার। তো যাই হোক, আমরা দেখতে পাই শিনস্যানের কাছে একটা প্যারাসাইট আসে। তো ওই প্যারাসাইট যখন ওর কানতে ঢুকবে তখন দেখা যায় শিনস্যান মূলত কানে ইয়ারফোন দিয়ে ঘুমাচ্ছিল, যে কারণে ওই প্যারাসাইটটা ওর কানের মধ্যে দিয়ে ঢুকতে পারে না। তো এর জন্য ওই প্যারাসাইটটা করে কি শিনস্যানের নাকের মধ্যে দিয়ে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু শিনস্যান ঘুমের মধ্যে বুঝতে পারে যে তার নাকের মধ্যে দিয়ে কোনো একটা কিছু প্রবেশ করছে। তো শিনস্যান মনে করে যে নাক দিয়ে কোনো একটা পোকা ঢুকছে, এটা ভেবেও করে কি নাক থেকে টেনে ওই পোকাটাকে বের করে দেয়ালে ছুঁড়ে মারে এবং তারপর ওই পোকাটাকে মারার চেষ্টা করে। কিন্তু তখনই হঠাৎ করে দেখা যায় ওই প্যারাসাইটটি ওর হাতে কামড় দিয়ে ছিদ্র করে হাতের মধ্যে দিয়ে প্রবেশ করে। কিন্তু শিনস্যান অনেক বুদ্ধিমান হতে ও করে কি দ্রুত ওর হাতটা বেঁধে ফেলে, যে কারণে প্যারাসাইটটি আর উপরের দিকে বা শোলের ভেতর প্রবেশ করতে পারে না। কিন্তু তখনই ওর এই শব্দ শুনে, মানে মাঝরাতে বুঝতে পারছো ওর ঘরে কি হই হল্লো হচ্ছে, এই শব্দ শুনে শিনস্যানের মা ওর রুমে চলে আসে আর শিনস্যানকে এরকম লাফালাফি করতে দেখে। তো শিনস্যানের মা যখন জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, তখন শিনস্যান সব খুলে বলে যে একটা পোকা আমার হাত দিয়ে ঢুকেছে, বাট অ্যাকচুয়ালি ওই পোকা যে ওর হাত ছিদ্র করে ভেতরে ঢুকেছে এর কোনো চিহ্নই পাওয়া যায় না। কিন্তু পরের দিন সকাল থেকে শিনস্যানের যে হাতে প্যারাসাইটটি ঢুকেছিল, শিনস্যান ওই হাতটাকে অস্বাভাবিক ফিল করছিল। আর এরপর সিন পরিবর্তন হলে আমরা সিনেমার প্রথমে যে লোকটাকে দেখানো হয়েছে যার কান দিয়ে প্যারাসাইটটা ঢুকেছিল তাকে দেখতে পাই যে তার স্ত্রীর সামনে এসে দাঁড়ায়। আর এখানে আমরা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই। সে তার স্ত্রীর সামনে যখন আসে তখন ওই লোকটার মুখ ভয়ঙ্কর ভাবে মনে করো রাক্ষসের মতো খুলে যায়, যেটা আমরা ব্লেড 2 সিনেমাতে আগে দেখেছিলাম। তো এখানে আমরা বুঝতে পারি ওই প্যারাসাইটটা ওই লোকটাকে মেরে ওই লোকটার পুরো দেহ নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে, এবং আমরা বুঝতে পারি যে এই প্যারাসাইটটা কতখানি ভয়ঙ্কর একটা প্যারাসাইট। তবে অ্যাকচুয়ালি আমরা যতখানি এটাকে ভয়ঙ্কর মনে করছি, এই প্যারাসাইটটা তার চেয়েও ভয়ঙ্কর। আর এটার প্রমাণ পাই আমরা যখন ওই প্যারাসাইটটি চোখের পলকে তার স্ত্রীর মাথা খেয়ে ফেলে, এবং এটা নিঃসন্দেহে খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য ছিল। আর এখানে সবচেয়ে স্পেশাল ব্যাপারটা বলতেই হচ্ছে, সেটা হচ্ছে মাত্র 150 কোটি টাকা বাজেটে ওরা যে ভিএফএক্সটা দেখিয়েছে, মানে প্যারাসাইটটাকে একেবারে রিয়েল মনে হচ্ছে, মোটেও কার্টুন লাগছে না। তো যাই হোক, এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদেরকে নিয়ে যাওয়া হয় তার পরের দিন শিনস্যানের স্কুলে, যেখানে শিনস্যানের গার্লফ্রেন্ডের সাথে শিনস্যান দেখা করে। তো শিনস্যানের গার্লফ্রেন্ড দেখে আমার কাছে মনে হলো যে আমাদের জন্ম অ্যাকচুয়ালি জাপানে হইলেই ভালো হইতো, বাট এই মুহূর্তে পাশে আমার বউ রয়েছে, এই জন্য বাড়তি কোনো কথা আমি বলতে পারছি না, তা না হলে আর কিছু বলতাম। তো যাই হোক, কারণ একে তো আমার বউ এখন বিছনা পরিষ্কার করছে, ওর হাতে ঝাড়ু রয়েছে, তো একটু সতর্কভাবে কথা বলাই আমার উচিত। তো যাই হোক, এরপর শিনস্যান লক্ষ্য করে ওর যে হাতটাতে ওই প্যারাসাইট ঢুকেছে সেটার মধ্যে ওর অদ্ভুত জাদুকরী শক্তি চলে এসেছে, যে কারণে ও অনেক ভয় পেয়ে যায়। আর বাসায় গিয়ে টেবিলে বসে ওই হাতটাই পুরো কাটতে চায়। আর তখন প্রথমবারের মতো ওর হাতে যে প্যারাসাইটটা রয়েছে সেটা অ্যাপিয়ার হয়, এবং আমরা ওই প্যারাসাইটটা দেখি। তো ওই প্যারাসাইট আমাদের সবাইকে অবাক করে দিয়ে শিনস্যানের সাথে জাপানিজ ভাষায় কথা বলতে থাকে যে আমার নাম হচ্ছে মিকি। চিন্তা করো, একটা প্যারাসাইট সমুদ্রের তলদেশ থেকে এসেছে, মানুষের উপর কবজাতে করছে, আবার জাপানিজ ভাষায় কথাও বলতে পারে, এবং ওর নামও আছে মিকি। তবে এর এক্সপ্লেনেশনও রয়েছে যে এই প্যারাসাইটটা কিভাবে জাপানিজ ভাষায় কথা বলতে পারে এবং ওর নাম কিভাবে আসলো, আর এটা তোমরা একটু পরে জানতে পারবে। তো যাই হোক, বাকি সব প্যারাসাইট পুরো মানুষের বডি কন্ট্রোল করলেও এই প্যারাসাইটটা কেন শুধুমাত্র শিনস্যানের হাতের মধ্যে রয়েছে? অ্যাকচুয়ালি হয়েছে কি, এই প্যারাসাইটটা শিনস্যানের যেহেতু কান, নাক বা পেছন বা সামনে কোথাও দিয়েও ঢুকতে পায়নি, এজন্য এই প্যারাসাইটটা কি করেছিল, শুধুমাত্র হাত দিয়ে ঢুকেছিল। কিন্তু শিনস্যান যখন তার হাতটা কোনোই বরাবর বেঁধে ফেলেছিল, যে কারণে এই প্যারাসাইটটা শোলের ভেতর প্রবেশ করতে পারেনি, হাতের মধ্যেই পুরোপুরি অ্যাবজর্ব হয়ে হাতের সাথে অ্যাটাচড হয়ে গিয়েছে। তো এই কারণে ওই মিকি নামে প্যারাসাইটটা শুধুমাত্র শিনস্যানের ওই হাতটাকেই কন্ট্রোল করতে পারছিল। তো এখানে আমরা দেখতে পাই মিকি একরকম
শিনচ্যানকে রিকোয়েস্ট করে যে বাজা নাতটা কাটিস না, আমি তোর কখনোই কোনো ক্ষতি করব না। আর এখানে উল্লেখ্য তুমি চিন্তা করে এরকম একটা প্রাণী যদি তোমার সাথে কথা বলে, তুমি একা ঘরে রয়েছে, অটোমেটিক্যালি বন্ধুত্ব হয়ে যাবে আর কি। তো মিকি আর শিনচ্যানের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু এখানে আমার কথা হলো, শিনচ্যান যখন বাথরুমে যাবে তখন বাহাত দিয়েই তো সব কাজ করতে হবে, তখন মিকির কেমন ফিল হবে, আই মিন ওই প্যারাসাইটে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমরা জানতে পারি যে কিভাবে মিকি এত স্মার্ট, জাপানিজ ভাষা জানে এবং মনে করো ওর নাম মিকি হয়েছে। তো এই মিকি এখানে কি করে, শিনচ্যানের বই পড়ছিল এবং ল্যাপটপ ইউজ করছিল। তো মূলত যখন শিনচ্যানের শরীরে ঢুকেছে তখন থেকেই মানুষ কিভাবে জীবনযাপন করছে বা কি ভাষা, সেটা ওই শিনচ্যানের কাছ থেকেও শিখতে পেরেছে। প্লাস ইন্টারনেট থেকে বই পড়েও মানুষের জীবনযাপন পদ্ধতি সম্পর্কে আরো জানতে চায়। তো সেই হিসেবে আমরা বুঝতে পারি মিকি নামটা হয়তো নিজেকে দিয়েছে মানুষ সম্পর্কে জানার পরে। এবং এই প্যারাসাইটের একটা স্পেশাল ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে মানুষের মতো এর বুদ্ধি রয়েছে এবং নিজেকে বিবর্তিত করতে পারে। আর অন্যদিকে দেখা যায় শহরে আরো যে সব প্যারাসাইট এসেছিল তারা কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল। তারা মনে করে একটা মানুষের শরীরে ঢুকে তাকে তো কন্ট্রোলে পুরো নিয়েছেই, তারপর রাক্ষসদের মতো অন্য মানুষদের মেরে খাচ্ছিল। তো যাই হোক, পরের দিন আমরা দেখতে পাই মিকি শিনচ্যানকে একটা রেস্টুরেন্টের মধ্যে টেনে নিয়ে যায়, কারণ মিকির কাছে মনে হচ্ছিল তার ধর্মীয় ভাই এখানে আরো রয়েছে, আই মিন আরো অনেক প্যারাসাইট এই রেস্টুরেন্টে রয়েছে। অ্যাকচুয়ালি একটা প্যারাসাইট অন্য একটা প্যারাসাইটের উপস্থিতি আছে কিনা আশেপাশে সেটা বুঝতে পারতো, কিন্তু রেস্টুরেন্টের ভেতরে যখন শিনচ্যান ঢুকে ও দেখে তো পুরো আটাশ হয়ে যায়। ও দেখতে পায় যে ওই প্যারাসাইট গুলো রাক্ষসের মতো অন্য মানুষদের মেরে খাচ্ছে। তখনই ওখানে যে প্যারাসাইট গুলো মানুষদের মেরে খাচ্ছিল সেই প্যারাসাইটের নজর পড়ে হচ্ছে আমাদের শিনচ্যানের ওপর। আর শিনচ্যানের ভেতরে যেহেতু মিকি রয়েছে, তো ও মনে করে যে শিনচ্যানও প্যারাসাইট, তো ওকে তো আর খাওয়া যাবে না, আমাদের জাত ভাই। এবং সে করে কি কিছু মাংস শিনচ্যানকে খেতে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি শিনচ্যান তো পুরোপুরি প্যারাসাইটের কন্ট্রোলে নয়, ওর জাস্ট হাতটা কন্ট্রোলে, মানে ইনফেক্টেড নয় পুরোপুরি। তো ওই প্যারাসাইট তখন বুঝতে পারে যে আমাদের পুরোপুরি জাত ভাই না, ওর ব্রেন এখনো ঠিক আছে, তো ওকে তো মেরে ফেলতে হবে, তা না হলে আমাদের এই কাহিনী বাইরে চলে যাবে, সরকার একটা ব্যবস্থা নিয়ে ফেলবে। তো এই জন্য ওই প্যারাসাইট করে কি শিনচ্যানকে মারার চেষ্টা করে। কিন্তু তখন আমরা দেখতে পাই মিকি যে হাতটাতে কন্ট্রোল নিয়েছে সেই হাতটা অনেকটা ইন্সপেক্টর গেডজেট স্টাইলে ওই প্যারাসাইটের সাথে লড়াই করে শিনচ্যানকে বাঁচিয়ে নেয়। আর এর সাথে ওই প্যারাসাইটকে একবারে গলা থেকে কেটে দিয়ে মেরে দেয়। আর এদিকে দেখা যায় শহরে প্যারাসাইটরা মানুষদের মেরে মেরে লাগাতার খেয়েই যাচ্ছিল এবং সরকার বিভিন্ন জায়গায় জাস্ট মানুষের লাশ পাচ্ছিল, আধ খাওয়া লাশ। কিন্তু সরকার বুঝতেই পারছিল না এটা কিভাবে হচ্ছে, কিভাবে মানুষ মারা যাচ্ছে। তো এরপর আমরা দেখতে পাই শিনচ্যান নিজের রুমে শুয়ে শুয়ে এটা ভাবছিল যে এই প্যারাসাইট গুলো তো মানব জাতির জন্য খুবই ভয়ঙ্কর। আর তারপর শিনচ্যান মিকিকে বলে, তুমি তোমার সাথীদেরকে কেন বলছো না ওরা যেন মানুষকে না মারে? শিনচ্যান তখন বলে, দেখো তোমার কাছে এটা অস্বাভাবিক লাগছে, কিন্তু তোমরাও তো পশু পাখির মাংস খাও, মাছ খাও, কারণ ওগুলো তোমাদের খাদ্য, আর এটা করে তোমরা অভ্যস্ত, এই জন্য তোমাদের কাছে ওটা খারাপ লাগে না। তো ঠিক আমরা যেমন প্যারাসাইট, আমাদেরও মেন খাদ্য হচ্ছে মাংস, আমরাও মাংসাশী প্রাণী, আর মানুষ আমাদের কাছে একটা খাদ্যের মতোই, তো এর জন্য আমাদের কাছে এটা কোনো ব্যাপার নয়। তো যাই হোক, পরের দিন শিনচ্যান করে কি তোমার ক্লাসে যায়, আর তখন শিনচ্যানের মধ্যে থাকা মিকি টের পায় যে এই ক্লাসের মধ্যেই কোনো প্যারাসাইট রয়েছে। তো এর জন্য মিকি করে কি, মনে করো হাত থেকেই শার্টের ভেতর দিয়ে ওর কানের কাছে গিয়ে বলে, বড় ভাই ক্লাসের মধ্যে কিন্তু প্যারাসাইট আছে, একটু সাবধানে। আর এরপর মিকি বুঝতে পারে যে ওই প্যারাসাইটটা আর কেউ নয়, মূলত ওদের ক্লাসের বর্তমান যে টিচার রয়েছে সেই টিচারটাই প্যারাসাইট। আবার ওই টিচারও যেহেতু প্যারাসাইট, সেই টিচারটাও বুঝতে পারে যে শিনচ্যানের মধ্যে প্যারাসাইট রয়েছে। তো এর জন্য ক্লাস শেষ হলে ওই টিচার, আই মিন ম্যাডাম, সে করে কি শিনচ্যানকে ডেকে নেয় এবং ডেকে একলা নিয়ে বলে, দেখো আমাকে দেখে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা জাত ভাই, আর তাছাড়া আমি নিজেও মানুষ খাই না, আমি শুধুমাত্র মানুষের সাথে থেকে মানুষের জীবনযাপনের পদ্ধতি জানার চেষ্টা করছি। আর এটার প্রমাণ হিসেবে ওই টিচার করে কি আরো দুজনকে এরকম ডাকে যাদের মধ্যে প্যারাসাইট রয়েছে বাট তারা মানুষ খায় না। তাদের মধ্যে একজন ছিল পুলিশ অফিসার আর একজন ছিল তার একটা স্টুডেন্ট। তো এরপর ওই মহিলা টিচার প্যারাসাইটটা বলে, আমি একটা মেয়ে প্যারাসাইট, আর এই পুলিশের মধ্যে যে প্যারাসাইটটা রয়েছে সে একটা ছেলে প্যারাসাইট, এবং আমরা খুব শীঘ্রই বাচ্চা নিতে চলেছি। তবে যেহেতু মানুষের শরীর ইউজ করে আমরা বাচ্চা নেব, তো এর জন্য আমাদের মধ্যে থেকে একটা নর্মাল মানুষের বাচ্চাই হবে, আর আমরা মূলত চাচ্ছি এই মানুষের পৃথিবীতে মানুষের মধ্যে বেঁচে থাকার জন্য। তো এই জন্য ওই টিচার শিনজিকে অফার দেয়, তুমি যদি চাও তুমি আমাদের দলে যোগ দিতে পারো, কারণ আমরা মানুষের মাংস খাই না, তবে তারপরও মাঝে মাঝে গোপনে মানুষ মেরে মাংস খাবো আর কি। কিন্তু শিনচ্যান এই প্রস্তাবে রাজি হয় না। তো এই কারণে ওই মহিলা ম্যাডাম ভয় পেয়ে যায় যে এই তথ্য যদি বাইরে চলে যায়, কারণ অনেক কিছু বলে দিয়েছে। তো সে কারণে ওই দিন রাতে আমরা দেখতে পাই শিনচ্যান যখন একা রাস্তায় হাঁটছিল তখন সেই পুলিশ অফিসার, আই মিন ওই প্যারাসাইট, তার সামনে আসে। আর তাছাড়া এই পুলিশ অফিসার অলরেডি জানতে পেরেছে যে মিকি আর শিনচ্যান মিলে মূলত রেস্টুরেন্টের ভিতরে একটা প্যারাসাইটকে মেরেও ফেলেছে। তো এর জন্য পুলিশ অফিসার এখন শিনচ্যানকে এবং মিকিকে পুরোপুরি মেরে ফেলতে চায়। আর মিকি ওই পুলিশ অফিসার বা ওই প্যারাসাইটের ইন্টেনশন বুঝতে পারে। তো এই কারণে সে শিনচ্যানকে সতর্ক করে দেয় এবং বলে যে আমাদের এখন ব্যাটল মোডে যেতে হবে। এরপর যখনই পুলিশ অফিসারটি শিনচ্যানকে অ্যাটাক করে, আমরা দেখতে পাই মিকিও করে কি সে আগের মতো সেই পুলিশ অফিসারটাকে প্রতিরোধ করে এবং ওই পুলিশ অফিসারকে ল্যাটাফ্যাটা করে দেয়। কিন্তু এখানে যেটা হয়, ওই পুলিশ অফিসারের ভেতরে যে প্যারাসাইটটা ছিল ওই হালারপুত কোনোভাবে ওখান থেকে পালিয়ে যায়, মানে এখানে শুধুমাত্র পুলিশ অফিসারের বডিটাই মারা যায় আর কি। এবং তারপর ওই প্যারাসাইটটা বের হয়ে রাস্তায় একটা মহিলা যে বাজার করছিল তার ভেতরে ঢুকে যায়। আর এখানে লক্ষ্য ওই মহিলাটি ছিল আমাদের নায়ক শিনচ্যানের মা। তো সেদিন রাতে শিনচ্যান দেখতে পায় ওর মা ওকে মারার জন্য এগিয়ে আসছে। তো মিকিও তখন সেন্স করতে পারে যে শিনচ্যানের মায়ের ভেতরে একটা প্যারাসাইট রয়েছে। তো মিকি রেডি হয়েছে ওর মাকে মারার জন্য, কিন্তু শিনচ্যান তখন বাধা দেয় এবং মিকিকে বলে, খবরদার তুমি আমার মার কোনো
ক্ষতি করবে না, তা না হলে আমি কিন্তু তোমাকে এখন কেটে ফেলবো। শিনচেনের হাত কেটে ফেললেই তো মিকি মারা যাবে। কিন্তু তখনই দেখা যায় শিনচেনের মায়ের মাথাও সেই ভয়ঙ্কর ভাবে বাকি প্যারাসাইট গুলোর মতো খুলে যায় এবং শিনচেনকে মারার জন্য আঘাত করে, কিন্তু পুরোপুরি মারে না। আর এটার কারণ হতে পারে হয়তো শিনচেনের ভেতরে মিকি নামে প্যারাসাইট রয়েছে এই জন্য, কিংবা এরকমও হতে পারে ওই প্যারাসাইটটা ভেবেছে যে শিনচেন এখন মারা পড়বে, ওকে আর বেশি কিছু করতে হবে না। তো এটা ভেবে ওই প্যারাসাইট যখন চলে যায়, শিনচেনের মা যখন চলে যায়, আমরা দেখতে পাই শিনচেনের শরীরে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। কিন্তু সিন শিফট করে পরদিন সকালবেলা যখন দেখানো হয়, আমরা দেখতে পাই শিনচেন তো পুরো সুস্থ। তো শিনচেন বলে এগুলো কিভাবে হলো? তো মিকি তখন বলে তোমার জীবন বাঁচানোর জন্য আমার শরীরের কিছু কোষ আমি তোমাকে দান করেছি, আর এই কারণে তোমার শরীরের কোষের সাথে আমার বেশ কিছু কোষ মিলে গিয়েছে। তো এখন তুমি একরকম ভাবে বলতে পারো তুমি এখন পুরোপুরি মানুষ নও, কারণ আমার শরীরের বিভিন্ন সেল এখন তোমার শরীরে রয়েছে। তবে এখানে একটা পজিটিভ সাইড হলো আমি যেহেতু বাকি প্যারাসাইট গুলোর মতো খারাপ নই, সেই জন্য তুমিও খারাপ হবে না। বাট একটা জিনিস যে হবে, তোমার শরীরে একটু আগের চেয়ে পাওয়ার চলে আসবে। তো তখন শিনচেন বলে আমার মাকে আমার খুঁজতে হবে। তো মিকি বলে সমস্যা নেই, চলো আমরা একসাথে খুঁজি। তো এরপর শিনচেন আর মিকি একসাথে মিলে তার মাকে খুঁজতে বের হয়। আর ওদিকে সরকার এটা জেনে যায় যে এই শহরে অ্যাকচুয়ালি কিছু প্যারাসাইট এসেছে এবং তারা মানুষের শরীরে ঢুকে তারপর এইসব হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে। আর তারপর সরকার এই ঘটনা ইনভেস্টিগেশনের জন্য গোয়েন্দা লাগিয়ে দেয়। আর এদিকে আমাদের শিনচেন যে কোনো মূল্যে তার মাকে খুঁজে বের করতে চাচ্ছিল, কারণ এই পৃথিবীতে তার মা ছাড়া আপন বলতে আর কেউ নেই, আর সে তার মাকে প্রচন্ড ভালোবাসতো। তো যাই হোক, ওর মাকেও অনেক খোঁজে, বাট কোথাও খুঁজে না পেয়ে ফাইনালি সেই টিচার ম্যাডামের সাথে দেখা করে। আর এখানে শিনচেন ভাবে যেহেতু ওর মা সেম ওই একই প্যারাসাইট দ্বারা ইনফেক্টেড হয়েছে, যে প্যারাসাইটটা আগে পুলিশ অফিসারকে ইনফেক্টেড করেছিল, সুতরাং তার মা হয়তো ওই পুলিশ অফিসারের বাড়িতেই থাকবে। তো এই জন্য ম্যাডামকেও বলে যে প্লিজ আপনি ওই পুলিশ অফিসারের ঠিকানাটা আমাকে দিন, যাতে আমি ওর মাকে খুঁজতে পারি। কিন্তু ওই পুলিশ অফিসার শিনচেনকে কোনো তথ্যই দেয় না, এই কারণে শিনচেন হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। আর তখনই মিকি শিনচেনকে একটা দুঃসংবাদ দেয়। আর মিকি বলে যে তোমাকে সুস্থ করতে গিয়ে আমার শরীরের অনেকগুলো সেল আমি তোমাকে দিয়ে ফেলেছি, যার জন্য আমার শরীরে এখন শক্তি আগের মতো নেই। তো এই জন্য আমাকে দিনে 4 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে। আর ওই টাইমে তুমি যদি কোনো বিপদে পড়ো, আমি কিন্তু তোমাকে কোনো ধরনের সহযোগিতা করতে পারবো না। তবে তারপরেও তুমি ভয় পেও না, আমার সেল যেহেতু তোমার শরীরে রয়েছে, তোমার ভেতরে একটা সুপার হিউম্যান পাওয়ার চলে এসেছে, যা দিয়ে তুমি মোটামুটি যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারবে। আর তখনই শিনচেন জানতে পারে যে সরকার অলরেডি এই প্যারাসাইট সম্পর্কে জেনে গিয়েছে এবং অলরেডি তদন্ত শুরু করা দিয়েছে। তো এর জন্য শিনচেন করে কি, সেই তদন্ত অফিসারকে কল করে এবং এই প্যারাসাইট সম্পর্কে ও যা জানে সব জানিয়ে দেয়, এর সাথে ওর নিজের ব্যাপারেও কিছু তথ্য দেয়। অ্যাকচুয়ালি শিনচেনের এখানে উদ্দেশ্য হচ্ছে যাতে ওর মাকেও খুঁজে বের করা যায় এবং এই প্যারাসাইটকে পুরোপুরি শেষ করা যায়। কিন্তু তখন ওই গোয়েন্দা সংস্থার লোকেরা শিনচেনকে জানায় যে সরকারের অনেক লোকই এগুলো বিশ্বাস করছে না, বা তারা এই প্যারাসাইটের ইনভেস্টিগেশনের বিরুদ্ধে। তো এখানে আমরা একটা জিনিস মোটামুটি স্পষ্ট বুঝতে পারি যে সরকারি বড় বড় কর্মকর্তাদের ভেতরেও হয়তো এই প্যারাসাইট ঢুকে রয়েছে এবং তারা হয়তো এই কেসটাকে অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা করছে। আর এরপর আমরা দেখতে পাই ওই ম্যাডামের সাথে দেখা করার জন্য তার বাবা মা এসেছে, কিন্তু বাবা মার আইডিয়াও ছিল না যে তাদের মেয়ে আর তাদের মেয়ে নেই, তাদের মেয়ে একটা রাক্ষস হয়ে গিয়েছে। তো এরপর ওই ম্যাডাম রূপী প্যারাসাইট করে কি তার বাবা মার সামনে আসে। তো বাবা মা তো ভালো বন্ধু জিজ্ঞেস করে কেমন আছিস কেমনে কি, কিন্তু ওখানে ম্যাডাম কোনো উত্তর না দিয়ে মুহূর্তের মধ্যে তার বাবা মাকে মেরে ফেলে। তো এখানে আমরা যেটা বুঝতে পারি, একটা প্যারাসাইট যখন একটা মানুষের ভেতর যাবে, সেই মানুষটা তখনই শেষ, মানে মারা গেছে, এবং তারপর ওই মানুষটার বডি নিয়ে ওই প্যারাসাইটটা জীবন্ত থাকে। আর এর সাথে আমরা এটাও বুঝতে পারি এই প্যারাসাইট গুলো কোনোভাবেই চায় না যে বাইরের মানুষ জানতে পারুক যে এই পৃথিবীতে মানুষদের সাথে এই প্যারাসাইটরা বসবাস করছে, তাহলে এই প্যারাসাইটদের জীবনের ঝুঁকি পড়ে যাবে। আর এরপর সিন শিফট হয়ে তার পরের দিন আসে, যেখানে শিনচেন দেখতে পায় ওই ম্যাডামের সাথে যে একটা স্টুডেন্ট ছিল সুন্দর করে প্যারাসাইটওয়ালা, সে ওদের ড্রয়িং টিচার হিসেবে জয়েন করেছে এবং সে শিনচির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু শিনচেন তো ভয় পেয়ে যায়, সে বন্ধুত্ব করে না। আর তারপর দেখা যায় ড্রয়িং টিচার যখন ক্লাস নিতে আসে, তখন সে এতগুলো মেয়ে দেখে আর নিজেকে সামলাতে পারে না, মানে বুঝতে পারছো এই প্যারাসাইটের সামনে এই মেয়েগুলো তো জাস্ট একটা খাদ্য। এবং এরপর ওই প্যারাসাইট করে কি বেশ কিছু স্টুডেন্টের উপর হামলা করে দেয় এবং অনেক স্টুডেন্ট এখানে মারাও যায়। আর এরপর ওই প্যারাসাইটের নজর পড়ে আমাদের নায়কের গার্লফ্রেন্ডের উপর। তো নায়কের গার্লফ্রেন্ডকে যখন মারতে যাচ্ছে, তখনই এখানে আমাদের শিনচেন চলে আসে এবং শিনচেন এখানে যেটা করে তার গার্লফ্রেন্ডকে শুধুমাত্র বাঁচিয়ে নিয়ে আসে, একেবারে স্বার্থপরের মতো। আর ওই দিকে ওই মহিলা যে ম্যাডাম রয়েছে আরেক প্যারাসাইট, সে করে কি স্কুলের ওই অংশটাকে, মানে ওই ক্লাসটাকে পুরো বিস্ফোরিত করে দেয়। অ্যাকচুয়ালি এখানে সে ভেবেছিল যে ওই ড্রয়িং টিচার টু মাস করছে, যে কারণে এই প্যারাসাইটের ব্যাপারগুলো সরকার আরো ভালো মতো জেনে যাবে। তো এই কারণে সে ওই ড্রয়িং টিচারকে মারতে চায়, প্লাস ওই ড্রয়িং টিচারের সত্যতা যারা জানতে পেরেছে, যেসব ছাত্রছাত্রীরা জানতে পেরেছে যে এইরকম প্যারাসাইট ওদের মধ্যে বসবাস করছে, তাদেরকে সহ মেরে ফেলতে চায়। তো ওখানে তো বিস্ফোরণ ঘটে, আর বিস্ফোরণের পরে সেখানে পুলিশ আসে তদন্ত করার জন্য, কিন্তু আমরা দেখতে পাই ওই ড্রয়িং টিচারের প্যারাসাইটটা এখনো মারা যায়নি, উল্টো ওই পুলিশ অফিসারদের মেরে ফেলে। কিন্তু তখনই আমরা দেখতে পাই আমাদের শিনচেন অন্য একটা ছাদে গিয়ে একটা তীরের সাহায্যে ওই প্যারাসাইটটিকে মেরে ফেলে। আর তারপর শিনচেন আবারও যায় ওই ম্যাডামের কাছে এবং বলে প্লিজ ওই পুলিশ অফিসারের ঠিকানাটা আমাকে দাও। তো এবার টিচার আর না করে না, দিয়ে দেয় ঠিকানা। আর তারপর যখন শিনচেন সেই পুলিশ অফিসারের বাড়িতে যায়, গিয়ে দেখতে পাই ওর মা সত্যি সত্যি এখানেই রয়েছে। তো শিনচেন তার মাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে তার মা যেন তার জ্ঞানে ফিরে আসে, আর সে তার মাকে কোনোভাবে আঘাত করতে চাচ্ছিল না, কিন্তু ওর মা কোনো কিছু শোনার মুডেই ছিল না এবং
এবং সে উল্টো শিনচ্যানকে এখনো জীবিত দেখে অবাক হয়ে যায় এবং সে শিনচ্যানকে মারতে এগিয়ে আসে। আর তখন শিনচ্যান রিয়েলাইজ করে যে না, ওর মা তো অনেক আগেই মারা গিয়েছে। মূলত ওর মায়ের বডিকে নিয়ন্ত্রণ করছে একটা প্যারাসাইট, যেটা একটা ভয়ঙ্কর রাক্ষসে প্রাণী। তো এর মানে শিনচ্যানকে এখন না চাইতেও তার মায়ের সাথে বা তার মায়ের বডির সাথে লড়াই করে ওই প্যারাসাইটটিকে মেরে ফেলতে হবে। কিন্তু তখনই মিকি একটা দুঃসংবাদ দেয় যে আমার শরীরে চার্জ শেষ হয়ে গিয়েছে, আমাকে এখন ঘুমাতে হবে। আর এই কথা বলেই মিকি করে কি ঘুমিয়ে পড়ে। আর তখন শিনচ্যান পড়ে যায় একটা বিপদে, তাকে এখন একা লড়াই করতে হবে। তো এখানে আমরা শিনচ্যান এবং তার মায়ের লড়াই দেখতে পাই এবং এখানে বেশ কিছুক্ষণ লড়াই চলে। আর প্রথমে শিনচ্যান পেরে না উঠলো, তারপরে কোন রকমের শিনচ্যান করে কি তার মায়ের গলাটা কেটে ফেলতে সমর্থ হয়। এবং এইবার যেটা হয়, ওই প্যারাসাইট তো খাড়াখাড়ি ভাবে শরীরে থাকে, ওই প্যারাসাইটটিও কেটে যায় এবং প্যারাসাইটের সঙ্গে সঙ্গে তার মাও মরে যায়। আর তুমি এখানে এক্সপ্লেনে তো রেডিমেড দেখলে, বাট অ্যাকচুয়ালি সিনেমা যখন দেখতে যাবে এটা একটা ইমোশনাল দৃশ্য ছিল আর কি, যে একটা সন্তানকে তার মাকে হত্যা করতে হলো। তো যাই হোক, এরপর ওই শহরের নির্বাচন হয় এবং আমরা দেখতে পাই মেয়র হিসেবে এমন একজন লোক জিতে যায় যে এই প্যারাসাইট গুলো সম্পর্কে বিশ্বাস করতো না, প্লাস বিপক্ষে ছিল প্যারাসাইট ধ্বংস করার। মানে তোমরা বুঝতেই পারছো মেয়রের ভেতরেও প্যারাসাইট রয়েছে এবং ভবিষ্যতের পরিস্থিতি হয়তো আরো ভয়ঙ্কর হবে এবং প্যারাসাইটের ব্যাপারগুলো হয়তো সরকারের যে উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছে যাদের ভেতরে প্যারাসাইট রয়েছে তারা এটা ভবিষ্যতে গোপন করে ফেলবে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই শিনচ্যান তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হসপিটালে যায় আর ওর গার্লফ্রেন্ডের অবস্থা এখন অনেক খারাপ। তারপর শিনচ্যান তার মাকে হারিয়েছে। তো শিনচ্যান প্রচন্ড রেগে যায় এবং মিকিকে সে জানায় সে প্যারাসাইটদের সাথে যুদ্ধ করবে এবং এই যুদ্ধে সে সকল প্যারাসাইটকে এক এক করে মেরে ফেলবে। তো ওই হসপিটালের জানালায় দাঁড়িয়ে মিকিকে যখন শিনচ্যান এই কথাগুলো বলছিল তখন আমরা দেখতে পাই যে ওর উপর কেউ একজন নজর রাখছে এবং শিনচ্যানের বেশ কিছু ছবিও তুলে নেয়। তো হতে পারে এটা সরকারি কোনো গোয়েন্দা যারা এই সব প্যারাসাইটের বিষয়ে তদন্ত করছে। তো এখন বুঝতেই পারছো ওই গোয়েন্দাদের টার্গেটে কিন্তু শিনচ্যানও থাকবে, মানে তারাও চেষ্টা করবে শিনচ্যানকে মারার জন্য। আবার এদিকে শিনচ্যানও প্রতিজ্ঞা করেছে সে সকল প্যারাসাইটকে ধ্বংস করে দেবে। তো এরকম একটা সিচুয়েশনে এই সিনেমার ফার্স্ট পার্ট শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো সেকেন্ড পার্ট খুবই ইন্টারেস্টিং হবে এবং এই সিনেমার সেকেন্ড পার্ট রিলিজ পেয়েছিল হচ্ছে 2015 সালে। মানে এই সিনেমা আসার মাত্র 1 বছর পরই এই সিনেমাটি এসেছিল। মাত্র 1 বছরের মধ্যে তারা এটার সিকুয়েল তৈরি করে ফেলেছে এবং পরের সিনেমাটাও যথেষ্ট ইন্টারেস্টিং ছিল এবং ওটার আইএমডিবি রেট আবার এই সিনেমাটার আইএমডিবি রেটের চেয়ে ভালো। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, বাট অ্যাকচুয়ালি আমার কাছে যেটা অবাক লেগেছে সেটা হচ্ছে এত অল্প বাজেটে এত সুন্দর সিনেমা ওরা কেমনে বানায় ভাই। মানে ওদের সিনেমার তুমি ফিল্মোগ্রাফি দেখো, তারপর ভিডিওর যে কালার গ্রেডিং রয়েছে, তারপর তুমি যখন মেন সিনেমাটা দেখবে সবকিছু মিলে তোমার কাছে ভালো লাগবে। বাট একটা জিনিস জাপানিজরা অত ভালো পারে না, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তবে সব সিনেমা এরকম হয় না, এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার কাছে অতটা ভালো লাগেনি অ্যাকচুয়াল সিনেমাটা। তবে অ্যাটাক অন টাইটান যে সিনেমাটা রয়েছে যেটা জাপানিজরা তৈরি করেছিল, ওটার আবার বিজিএম অ্যাকশন সবকিছু অস্থির ছিল। এবং অ্যাটাক অন টাইটান সিনেমা আমরা অনেক আগে এক্সপ্লেন করেছিলাম, বাট দুর্ভাগ্যবশত স্ট্রাইক চলে এসেছিল যার জন্য ওই সিনেমাটা আমাদের ডিলিট করতে হয়েছে। তবে তোমরা চাইলে অ্যাটাক অন টাইটান সিনেমাটা আমরা আবারও মনে করব এবং ওই সিনেমাটা আমরা রি-এক্সপ্লেন করার চেষ্টা করব। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবে এবং খুব শীঘ্রই এটার আমরা পার্ট 2 নিয়ে আসবো। এবং তোমার সাজেশনে যদি কোনো ভালো সিনেমা থেকে থাকে যেগুলো অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, সেগুলো আমাদেরকে সাজেশন করতে পারো। এবং আমরা এখন থেকে যেটা চেষ্টা করছি, প্রতিদিন র্যান্ডমে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যার মধ্যে ধরো মাসে যদি 30টা ভিডিও আসে, 8-10টা ভিডিও খুবই বাজে হবে, বাকি 20টা ভালো হবে। মানে অ্যাকচুয়ালি সবগুলো ভিডিওর মান বজায় রাখা সম্ভব নয়, কারণ আমাদের সিলেকশনে মাঝে মাঝে ভুল হয়ে যায়। মানে সবগুলো সিনেমা যে আমরা ভালো সিলেক্ট করতে পারবো, ভালো ভালো সিনেমা আনতে পারবো এর কোনো গ্যারান্টি নেই, কারণ ভালো ভালো সিনেমা যা রয়েছে তা আমরা অলরেডি এক্সপ্লেন করে ফেলেছি, তা দিয়েই তো আমরা এই পর্যন্ত এসেছি। তো এই জন্য ভালো সিনেমা খোঁজার জন্য তোমরা আমাদেরকে হেল্প করতে পারো এবং আমরা তোমাদের কমেন্ট দেখে আমরা সিনেমা নিয়ে আসি। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।